আর উপস্থিত আছেন সুজান কবির, আইন বিভাগ 21-22 শিক্ষাবর্ষ। তার পাশে উপস্থিত আছেন ওমর সমুদ্র, 19-20 বিভাগ 19-20 শিক্ষাবর্ষ, বাংলা বিভাগ। এছাড়া আরও উপস্থিত আছেন সাদিয়া আফরিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ 23-24 শিক্ষাবর্ষ। আপনারা জানেন, গত 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালালে শিক্ষার্থীরা ও স্থানীয় সন্ত্রাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বন্ধুগণ, দুদফা সংঘর্ষের ভয়াবহতা এখনও আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। রাতের ঘটনায় স্থানীয় সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের রক্ত ঝরানোর মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হলেও ঘটনার বিস্তারে প্রক্টোরিয়াল বডির দায়িত্বশীল ভূমিকার অভাব সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় দফায়ও প্রথম উস্কানি এলাকাবাসীর পক্ষ থেকেই আসে। সকালবেলা থেকেই তারা মাসুদ মেনরের ওইদিকে কিছু শিক্ষার্থীদের নাম ধরে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে হুমকি থামকি দিতে থাকে। এমনকি মেয়েদের রেপ করার হুমকিও দেওয়া হয়। আগের রাতের মতো দিনের বেলায়ও প্রশাসন দায়িত্বশীল আচরণ দেখাতে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ব্যর্থ হয়। এর ফলশ্রুতিতে শিক্ষার্থী ও স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে ও প্রায় 1500 শিক্ষার্থী আহত হয়। দীর্ঘদিন যাবৎ প্রশাসনের ও প্রক্টোরিয়াল বডির দায়িত্বজ্ঞানহীনতা, অপরাধ ও উদাসীনতার বিরুদ্ধে আমরা অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ 7 দফা দাবি নিয়ে আন্দোলন করছি। আজকের সংবাদ সম্মেলনে আমরা উক্ত ঘটনা কেন্দ্রিক কিছু বিষয় পরিষ্কার করব ও আন্দোলন বিষয়ক কিছু ঘোষণা দেব। প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে অভিযোগ, ঘটনার সময়ে বারবার কল দিয়ে যোগাযোগ করা হলেও নানাবিধ অজুহাতে তারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দেরিতে আসে। ফলে ঘটনার সময় তাদের সুদীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থী ও স্থানীয়দের বিরোধকে আরও বেশি তীব্র করে তোলে। প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে কল না ধরা ও সময় মতো ঘটনাস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও তাদের এমন দায়িত্বজ্ঞানহীনতা ও যথাসময়ে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থতার জন্য শিক্ষার্থীরা ক্ষতির শিকার হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন ও অ্যাম্বুলেন্স না থাকায় ছাত্রদের নিরাপত্তা প্রশ্নে প্রশাসনের উদাসীনতাও অনেক বেশি প্রকটিত হয়। যথাযথ পুলিশ মোতায়েনের ব্যর্থতা ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া ও পরিস্থিতি খারাপ হওয়ার পরে দীর্ঘ সময় অবধি প্রতিরক্ষা বাহিনী না ডাকিয়ে পরিস্থিতিকে ভয়াবহতার দিকে যেতে দেওয়া, এই সবই প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের গুরুতর অভিযোগ। অথচ আমরা দেখলাম প্রক্টররা নিজেদের দায় আড়াল করতে শিক্ষার্থীদেরই সন্ত্রাসী বানাতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের মদতপুষ্ট ছাত্রনেতারা ন্যারেটিভ দাঁড় করায় শিক্ষার্থীদেরই বিরুদ্ধে। তারা প্রচার করে শিক্ষার্থীদের উস্কানিতেই ঘটনার সূত্রপাত। এভাবেই তারা তাদের ব্যর্থতা লুকানোর চেষ্টা করে। আমরা এর আগেও বহু ঘটনায় এই প্রক্টরদের দায়সারা আচরণ এবং সবকিছুতেই শিক্ষার্থীদের ওপর দায় চাপিয়ে দেওয়ার মানসিকতা লক্ষ্য করেছি। গুপ্ত হামলার সুরাহা করতে না পারা থেকে শুরু করে 31 আগস্টের ঘটনা অবধি এই প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির ভুল, দায়িত্বজ্ঞানহীনতা, পক্ষপাতমূলক আচরণ, উদাসীনতা ও অপরাধের তালিকা দীর্ঘ। গুপ্ত হামলাগুলোর কোনো বিচার এখনো হয়নি। আমাদের প্রশ্ন, কিভাবে একজন প্রক্টর চাপ দাও, দাবি আদায় করো বলে বিচারকে প্রভাবিত করতে সহায়তা করতে পারে? কিভাবে একজন প্রক্টর তার শিক্ষার্থীদেরকে বলতে পারে নিরাপদ বোধ না করলে ক্যাম্পাসে আসছো কেন? একজন প্রক্টর কিভাবে শিক্ষার্থীদের যৌনবাদী ভাষায় গালি দিতে পারে? এসব অপরাধের বিচার থেকে প্রশাসন ও প্রক্টোরিয়াল বডিকে বারবার বাঁচিয়ে দেওয়া হয়েছে। প্রক্টোরিয়াল বডির এই ধারাবাহিক ব্যর্থতা, দায়িত্বহীনতা ও অযোগ্যতাই 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দিয়েছে প্রাণঘাতী হামলার মুখে, যার ফলশ্রুতিতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী আহত ও 2 জন শিক্ষার্থী এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অতএব প্রক্টোরিয়াল বডির এমন হীন কর্মকাণ্ডকে কেবল ব্যর্থতা, অযোগ্যতা, দায়িত্বহীনতা এই 3 শব্দ দিয়েও প্রকাশের সুযোগ নাই। কার্যত 27,000 শিক্ষার্থী নিরাপত্তার দায়িত্বে আসীন হয়েও শিক্ষার্থীদের এমন দিনে নিরাপত্তা দিতে ব্যর্থ ও অনিচ্ছুক প্রক্টোরিয়াল বডির এটা মূলত গর্হিত অপরাধ। অথচ এই গর্হিত অপরাধকে স্বীকার না করে শিক্ষার্থীদেরকে প্রতিরোধের নামে যখন তারা সন্ত্রাস বানায়, তখন এই নির্লজ্জ প্রক্টোরিয়াল বডিকে ক্ষমা চেয়ে পদত্যাগ করানো ছাড়া শিক্ষার্থীদের নিজ মরিদণ্ডের পরিচয় দেওয়া ছাড়া আর অন্য কোনো গতান্তর থাকতে পারে না। এই প্রক্টোরিয়াল বডি অযোগ্য, আনফিট এবং ব্যর্থ। তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করাই হাস্যকর। জবাবদিহিতা চাইলে
চাইতে গেলে হার্টের রোগ সামনে আনে। ২৭,০০০ শিক্ষার্থী নিরাপত্তার দায়িত্বে একজন হার্টের রোগীকে বসিয়ে রেখে আমাদের অনিরাপদ করে রাখা কতটা যৌক্তিক? পরিস্থিতি কি স্বাভাবিক? আহত ভাইদের হামলাকারীদের বিচার সম্পন্ন হওয়ার আগেই ও অনিরাপদ শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নটিকে নিষ্পত্তি না করেই প্রশাসন ব্যস্ত হয়ে গেছে পরিস্থিতি স্বাভাবিক দেখাতে। মুমূর্ষ ভাইদের হাসপাতালে রেখে তারা ক্লাস পরীক্ষা চালু করে বোঝাতে চায় আহামরি কিছুই হয়নি। এই ঘটনার গুরুত্বকে উপেক্ষা করে এর স্থায়ী ও টেকসই সমাধানের পথ না খুঁজে তারা নিজেদের রক্ষা এবং তাদের শত্রুদের হেনস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। মামলার নামে মুলা ঝুলিয়ে দেয় আমাদের সামনে। এই মামলার পুরোটাই প্রহসন। যে দারোয়ানের কারণে ঘটনার সূত্রপাত, সেই দারোয়ানের নাম এজাহারে নেই। উল্টো এই মামলা নিরাপদ গ্রামবাসীদেরও হয়রানির কারণ হবে। প্রকৃত সন্ত্রাসীরা আড়ালে চলে যাবে। প্রশাসন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু ঘটনার মূল সূত্রপাত ঘটানো দারোয়ানের নাম সেই মামলার আসামিদের তালিকায় না থাকা সহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। এমন অনেকের নাম এসে পড়েছে যারা গত 1 থেকে 1.5 বছর যাবৎ এলাকায় নেই, বা যারা শিক্ষার্থীদের আশ্রয় দিয়ে বা অন্য উপায়ে সহযোগিতা করেছে। প্রোপাগান্ডা। এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে নানাবিধ মিথ্যা তথ্য ও ঘটনার ছড়াছড়ি আমরা লক্ষ্য করেছি। একে অপরের উপর ভিত্তিহীন দোষ চাপানোর মাধ্যমে পরিস্থিতিকে ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টাও আমাদের চোখে পড়েছে। শাটল হামলা, গুপ্ত হামলা থেকে শুরু করে এই সংঘর্ষের ঘটনা পর্যন্ত এই প্রক্রিয়াল বডির নানাবিধ ব্যর্থতাকে ঢাকতে একটি গোষ্ঠী শুরু থেকে তৎপরতা দেখাচ্ছে। তারা সাইবার বুলিং, ট্যাগিং ইত্যাদির মাধ্যমে প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের যৌক্তিক ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত না হয়ে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের 7 দফা দাবির সাথে সংহতি পোষণের আহ্বান জানাই। আমাদের দাবিগুলো এবং এই দাবিগুলোর ব্যাখ্যা একসাথে আমি করছি। আমরা হাসপাতালে দেখলাম আমাদের আহত ভাইয়েরা খুবই অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা দায়সারা চিকিৎসা নয়, মানসম্মত চিকিৎসা চাই। এছাড়া আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকাও প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ করেনি। 2, ঘটনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসা থেকে বাড়িওয়ালারা বের হয়ে যেতে বলেছে ও গ্রামের মধ্যে থাকার ব্যাপারে অনিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। ফলে ক্যাম্পাস অভ্যন্তরে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এর মধ্যে ক্লাস পরীক্ষা শুরু করে দিয়ে প্রশাসন পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। 3, ঘটনার সময়ে লাইভ করা বা সামাজিক মাধ্যমে হামলার চিত্র ছড়িয়ে দেওয়া অনেকেই সন্ত্রাসীদের দ্বারা বিশেষভাবে চিহ্নিত হয়ে পড়েছে। তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ কুৎসা রটনা হচ্ছে এবং হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। ফলে তাদের সামাজিক নিরাপত্তার প্রশ্নটিরও সমাধান দরকার। 4, মামলায় নানাবিধ অসঙ্গতি আমরা প্রত্যক্ষ করেছি। ফলে সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু এর মধ্য দিয়ে হামলায় জড়িত ছিল না এমন নিরপরাধ এলাকাবাসীকে হয়রানি করা যাবে না। 5, দ্বন্দ্ব সংঘাত নিরসনে একটি কার্যকর অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন করা ও এরপর মিটিংয়ে বসা। 6, সিন্ডিকেট কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং নিরাপদ ক্যাম্পাসের রোড ম্যাপ প্রকাশ করতে হবে। 7, সর্বোপরি সংঘর্ষের ঘটনার দায় নিয়ে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে এবং একটি যোগ্য ও ফিট প্রক্টোরিয়াল বডি নিয়োগ করতে হবে। এখান থেকে আমরা ঘোষণা করতে চাই, আগামীকালের মধ্যে এই প্রক্টোরিয়াল বডি পদত্যাগ না করলে এবং 7 দফা দাবি মেনে না নিলে আমরা কঠোরতম কর্মসূচির দিকে ধাবিত হব।